হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শীতের দিনে শীত পড়বে, গরমের দিনে গরম লাগবে, বর্ষার দিনে বৃষ্টি হবে, আর মায়ের কোলে ছেলে ফিরবে। এটাই কিন্তু স্বাভাবিক ঘটনা। কাজেই শুরুটা আমি কিন্তু চেষ্টা করলাম আহ, বেচুর মতো করতে। আশা করি তোমরা আমার সঙ্গে সহমত প্রকাশ করবে। তো চলে আসি আমি আমার কন্টেন্টে। তো কন্টেন্ট কি? কন্টেন্ট, হ্যাঁ, এখন কন্টেন্টের অভাব নেই, অনেক অনেক ভিডিও করা যায়, কিন্তু দেখো আমার ব্যস্ততার কারণে আমি ভিডিওর পরিমাণটা কমিয়ে দিয়েছি। উপায় নেই, মানে সময় করতে পারছি না, তবু চেষ্টা করছি। কোনো দিন দিতে পারছি ঠিকঠাক, কোনো দিন আম, কম হয়ে যাচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ মেয়ে আর কদিন পরেই চলে যাবে, রেজাল্ট বেরোবার অপেক্ষা। তাই যতটা সময় পাচ্ছি মেয়েকে সময় দিতে চেষ্টা করছি, ঠিক আছে? তো যাই হোক, অবভিয়াসলি বেচুর ভিডিও, সকালবেলা, শীতের সকাল, এবং প্রথমেই যে আমি ডায়লগটা দিলাম ওটা বেচুর থেকেই ধার করে দিয়েছি, এবং সঙ্গে একটা ওয়ার্ড আমি জাস্ট আমার মনের মতো লাগিয়ে দিয়েছি। কারণ স্বাভাবিক জিনিসগুলো স্বাভাবিকভাবেই বেচুর মুখ দিয়ে বেরিয়েছে, আমার মুখ দিয়েও বেরোলো, ঠিক আছে? তো ছেলে অসুস্থ বেশ অনেক দিন ধরে চলছে। মানে অসুস্থ মানে সর্দি কাশি। যাদের বা যেসব বাচ্চার ইমিউনিটি পাওয়ার কম থাকবে তাদেরই কিন্তু এই ঠান্ডাটা খুব তাড়াতাড়ি ধরবে। আর ধরলে চট করে সারতে চাইবে না। এটা ইমিউনিটির কারণেই হয়। আরেকটা কারণে এই সর্দি ছাড়তে চায় না, যেটা বললে সবারই খুব খারাপ লাগবে। এই সর্দি জ্বর হলে আমি যেটা ফিল করেছি, তো তোমাদের সেটাই বলছি। বাচ্চারা দেখবে মায়ের কোল চায়। তো মায়ের শরীরে একটা গরম আছে যেটাকে ওম বলে। তো সেই ওমটা বাচ্চারা ফিল করতে চায়, এবং বলতে পারো এক ধরনের রোগ প্রতিরোধক বা প্রতিষেধক ক্ষমতা মায়ের শরীর থেকে বাচ্চারা পায়। তো এক্স্যাক্টলি এই সময়টা যেহেতু ওই বাচ্চাটা পাচ্ছে না, বা এই সুবিধা থেকে বাচ্চাটা যেহেতু দূরে রয়েছে বা দূরে রাখা হয়েছে, তাই কারণে ওর এই ভোগান্তি ও কিছুতেই খুব তাড়াতাড়ি কিওর হতে পারছে না। কারণ এই সময়টা ওর মায়ের কোল দরকার ছিল, যেটা কিনা ও পাচ্ছে না, ঠিক আছে? এক নম্বর। দ্বিতীয়, যখন ওর এই ল্যাক অফ ফেসিলিটি আছে, অর্থাৎ বাবা তার মার সঙ্গে মায়ের ছেলের কন্ট্যাক্ট করতে দিচ্ছে না, সেক্ষেত্রে বাবার কি করণীয় ছিল? যে ছেলের সামান্যতম শরীরটুকু খারাপ হলেই তাকে জেনারেল ফিজিশিয়ান বা ফ্যামিলি ফিজিশিয়ান নিশ্চয়ই কিছু আছে। কারণ আমরা জানি প্রত্যেক বাচ্চাকেই ছোট থেকে একটা সার্টেন এজ অবধি আমরা একজন ফিজিশিয়ানের আন্ডারে রাখি। রাখি কি রাখি না? সবাই নিশ্চয়ই রাখো, কারণ যেহেতু অনেক রকম টিকাকরণের ব্যাপার থাকে, তাই না? তো সেই কারণে আমরা একটা ফিজিশিয়ানের আন্ডারে রাখি, বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অনেকে টিকাকরণ করে বা প্রাইভেটে করে, এই দুটো মাধ্যমে করে। তো তার কারণে নানান রকম কার্ড থাকে, কার্ড মেনটেন হয়, তাই না? কারণ 15 বছর অবধি একটা টিকাকরণের লেন্দি প্রসেস আছে। 10 বছর অবধি খুব তাড়াতাড়ি হয়, তারপর 10 বছর না, আমার মনে হয় 5 বছর অবধি খুব তাড়াতাড়ি হয়, তারপর হয়তো 10-এ হয়, তারপর 15-তে হয়, এরকম কিছু একটা হবে। কারণ 15-তে আমি লাস্ট দিয়েছিলাম। এখন এত তো মনে থাকে না ভাই, মেয়ের বয়স 22 বছর হয়ে গেল, অতটাও মনে থাকে না, তবু কিছু ক্ষীণ স্মৃতি এখনও মেমোরিতে ধরে রেখেছি। তো সেইগুলো সেইগুলো করতে গেলে তো সবটাই একটা থরলি প্রসেসিং, তাই না? তো সেইগুলো নিশ্চয়ই এরা করছে। কারণ এইসব করতে করতেই আস্তে আস্তে বাচ্চাদের শরীর পরিপূর্ণ হয়ে ওঠে। তো সেই ফিজিশিয়ান দেখাতে কিন্তু আমরা আজ প্রায় শীত পড়েছে 3 মাস যাবৎ দেখিনি, ঠিক আছে? শীতের শুরুতেই কিন্তু ঠান্ডা লেগেছে বাচ্চাটার। তো আজকে ডিসেম্বর শেষ হয়ে নতুন বছর পড়ে গেল, তাও বাচ্চাটাকে ডাক্তার দেখাতে এতদিন দেখিনি। আজকে বা গতকালকের ভিডিওতে তোমাদের সামনে কথাটা এলো যে জেনারেল ফিজিশিয়ানের কাছে নিয়ে গেল, দেখালো, ঠিক আছে? এইবার কি ওষুধপত্র দিল সে তো প্রাইভেট ম্যাটার, তারা কিনবে, তারা খাওয়াবে। কিন্তু যেটা জানলাম বা শুনলাম সেটা হচ্ছে হরলিক্স কিনলো। হরলিক্স নাকি ছিল, খেতে দেখেছো তোমরা? আমি কিন্তু দেখিনি। ওই দুধ বিস্কুটই তো খেতে দেখি। হরলিক্স এনেছিল এককালে দেখেছিলাম, আবার এনেছে সেটা শুনলাম, খেতে দেখি কিনা সেটা সন্দেহ। আদৌ আনলে নিশ্চয়ই খাওয়াবে। এখন নিজেরা খাবে না খাওয়াবে সে তো জানা নেই। এখন ওটা জুনিয়র হরলিক্স না এমনি হরলিক্স, এটা হলো কথা। কারণ আমরা জানি 3 বছর অবধি বোধহয় জুনিয়র হরলিক্স খায়, তারপর বোধহয় নয়। যাই হোক, যেহেতু 4 বছর, হয়তো জেনারেল হরলিক্সটাই আনবে। এখন দেখা যাক কি করছে বা কি করবে, সেটা ওদের ছেলে ভাই। তো আমরা সেটাই মনে করি, যাদের ছেলে তাদের কেয়ার বেশি রাখা উচিত। কিন্তু এদেরই যখন কেয়ারনেস, এদের যখন কেয়ারলেস ভাবটা দেখি, তখনই এই কেয়ারিং ব্যাপারটা আমাদের মুখ দিয়ে বেরোয়, তাই না? কারণ বাচ্চার ক্ষেত্রে সবাই কনসার্ন হয়। বাচ্চার প্রতি অন্যায় বা অবিচার দেখলে সবাই সোচ্চার হয়, এটাই স্বাভাবিক। সেখানে যতই বলো না অন্যের ছেলে তোমার কি, আরে তাই দেখাচ্ছ কেন? দেখিও না। তোমার জিনিস তুমি যত দেখাবে তার লু ফলস বের করতেও আমরা সচেষ্ট হব। কারণ
তোমরা দেখাচ্ছ তাই, তোমরা পাবলিক করছো তাই, আর আমরা পাবলিক ভাই, জনগণ, আমাদের তো বলার অধিকার আছে, বিশেষ করে বাচ্চার প্রতি যদি অন্যায় হয়। তো যাই হোক, বাচ্চাটাকে 4 চাকা করে নিয়ে গেছে, ভাগ্যি নিয়ে গেছে। এবারে যদি বাইকে নিয়ে যেত, এই বাচ্চাদের এত বেশি বাইকে তুললেই বাচ্চাদের আরও বেশি ঠান্ডা লাগে। তখন কিন্তু সবসময় এই ঠান্ডায় মুখে কেন যে মাস্কটা ইউজ করে না, এটা তো আমরা বুঝি না। আবার তো শুনছি একটা নতুন ভাইরাস এসছে। যাই হোক, এখনও সেভাবে এই ব্যাপারটা এখনও পাবলিক হয়নি বা সেইভাবে প্রচার পায়নি বা হু কর্তৃক এখনও ডিক্লেয়ার হয়নি, সেই জন্য আমরা এটাকে নিয়ে এখনও কনসার্ন দেখাচ্ছি না। কিন্তু সাবধানতা অবলম্বন করা বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, কারণ এদের ইমিউনিটি পাওয়ারটাই কম থাকে এবং এদের সাবধানতা বেশি অবলম্বন করতে হয়। ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার, যে বাচ্চাকে সবসময় মাস্ক, ক্লিয়ার হ্যান্ড ওয়াশ এবং মাথায় শীতের স্বাভাবিক যেসব ড্রেস সেইগুলো পরাতে হবে, অর্থাৎ প্রিকশন নিতে হবে। যাই হোক, ঠান্ডাটা তো গাড়িয়ে গেছে বুঝতেই পারছি, কারণ কাশি ছাড়া বাচ্চাটাকে দেখাই যায় না। তার মধ্যে রাতের পিকনিক, খোলা ছাদে পিকনিক। তো বাবা আর বাড়ির লোক যদি এতটাই কেয়ারলেস এবং ইউটিউব সাইট ঘেঁষা হয়, মানে ভিউয়ার্স অ্যাট্রাক্টিং করার জন্য যদি এইভাবে নিজেদের প্রমোট করে বা বাচ্চাকে প্রমোট করে, তো তাদের আর কি বলার আছে, তাই না? তো সমস্ত কাজ তো হলো, বাজার হাট হয়েছে, কিন্তু মাছ আনা হলো, রান্না হলো, খাওয়া হলো কখন দেখতে পাইনি। যাই হোক, সকালের জলখাবার দেখা গেছে ডালিয়া। আচ্ছা, তো এটা হলো। তো ডাক্তার দেখানো হলো, দুপুরের খাওয়া দেখানো হয়নি। আদৌ রান্না হয়েছে কিনা বলা মুশকিল, রান্নাও দেখায়নি। কারণ ওদের ডাক্তার দেখানো একটা প্ল্যান ছিল, প্লাস তোমার একটা বনভোজনে গেছিল। মানে সরকারি বনভোজন বলতে পারো। যেখানে কিনা ডাল চাল দিয়ে বনভোজন, মানে ওই সরকারি খাবার খাওয়া হয়। একসঙ্গে সবাই পাত পেতে বসে পড়ো। ভাই ভীষণ ধুলো ময়লা ছিল। আমি তো দেখছি আর ভাবছি, জানি গ্রাম্য পরিবেশ। ভাই গ্রাম্য পরিবেশ যতই হোক, ওই ধুলো ময়লার মধ্যে বসে কলাপাতায় খিচুড়ি। হ্যাঁ, বনভোজন এরমভাবেই হয়, আমরাও জানি। কিন্তু শরীর খারাপ বলেও তো একটা কিছু ব্যাপার আছে। যেখানে বাচ্চাটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, তাকে কিনা ওই ধুলো ময়লায় বসিয়ে খাওয়াচ্ছে। যাই হোক, এগুলো দেখি আর ভাবি, কারণ আজকাল তো গ্রাম বলো আর শহর বলো, রোগ তো আর ওইভাবে আসে না যে গ্রামের লোকের এই রোগ হবে, শহরের লোকের ওই রোগ হবে, এইভাবে ভেদাভেদ ব্যাপারটা তো আসে না। সবারই সব রকম রোগ হতে পারে, তাই না? কারণ এখন আমরা কোভিড-19 পেরিয়ে এসেছি, কাজেই সব জায়গায় সব রোগ হতে পারে। কাজেই তার মানে গ্রামে ওই রোগটা হলে ওর এইসব বাধা নিষেধ নেই, আর শহরে হলে বাধা নিষেধ আছে, তা তো না। সব জায়গায় নিয়ম এক। তাহলে সেক্ষেত্রে যদি নিয়ম এক হয়, রোগ এক হয়, তাহলে কেন পরিষ্কার পরিচ্ছন্নের সিস্টেমটা এক হবে না? অর্থাৎ এই ধুলো ময়লায় বসিয়ে খাওয়ানোটা কি জাস্টিফাইড? জাস্টিফাইড কিন্তু নয়। তোমরা বড় বাড়িতে থাকতে পারো, কি বলে, পাথরের বা টাইলসের ঘর তৈরি করতে পারো, এসি লাগিয়ে গরমে আরাম করতে পারো, 4 চাকা করে ঘুরতে পারো, বাইকে করে ঘুরতে পারো, হাই-ফাই হোটেলে গিয়ে থাকতে পারো, কিন্তু মেইনটেইন করতে পারো না ভাই, যে ধুলো ময়লায় আমরা খাবো না। তাহলে তোমরা কিসের স্ট্যাটাস মেইনটেইন করলে? তোমরা মাটির মানুষ, মাটির সঙ্গে থাকতে চাও, অথচ তোমার গগনচুম্বী তোমাদের চাহিদা। এটা বললে তো হবে না, তাই না? কারণ তোমরা যেভাবে বাড়িতে থাকো সেইভাবেই তো বাচ্চাটাকে রাখতে হবে, তাই না? বাড়িতে কি তোমরা ধুলো ময়লায় ওই উঠোনে বসে খাও? না, তা কিন্তু খাও না। হ্যাঁ, ছাদে বসে খাও কখনো সখনো, কিন্তু সেটাও তো একটা মেইনটেইন করে খাও রে ভাই। জানি না কি সিস্টেম বা কি ব্যাপার এদের, খাচ্ছ খাও, কিন্তু ধুলো ময়লায় বসে। তাহলে তোমরা টিফিন ক্যারিয়ার নিয়ে যাও না, টিফিন ক্যারিয়ারে করে সেখানে বসে খাও। আমার মনে হলো, আমি বললাম। এবার এরা তো শোনার মধ্যে পড়ে না, কিন্তু বাচ্চার শরীর খারাপ সেটা কিন্তু ম্যাটার করে। যাই হোক, সে বাদ দাও। এদের ব্যাপার, যতই বলবো ততই বলার কোনো শেষ নেই। কিন্তু বলতে তো হবেই, তাই না? আমি দেখাবো আমার স্ট্যাটাস, এই আমি অমুক, আমাকে নিয়ে এই করা যাবে না, আমাকে নিয়ে সেই করা যাবে না। অথচ আমি যা নয় তাই করব। যাই হোক, এইবার চলে আসি কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকস, কিছু মানে জিনিস যেগুলো আমাদের সামনে চলে আসছে ডে বাই ডে। তো আমরা জানতে পারছি যে অবশ্য এটা বেচুর ভিডিও থেকেও জানলাম যে বেচু কিছুদিন পর একটা লাইভে এসে কিছু সত্য ক্লিয়ার করবে। তো সত্যটা বেচু ক্লিয়ার করার পরেই আমরা সেগুলো জানতে পারবো, আগে তো জানতে পারবো না। কারণ ম্যাডামের লাইফ থেকেও আমরা কিছু জেনেছি, সেটা হচ্ছে বেচু কোনো বিজনেসে জড়াতে চলেছে, বেচু কিছু ভেতরে কাজ করছে, যেটা কিনা জানাবার সময় আসলে জানাবে। হয়তোবা বেচু সেই জানানোর সময় এসছে বলে মনে হচ্ছে, কারণ বেচু অনেক সময় অনেক কিছু বলবো বলে লাইভে আসে, তারপর দেখা গেল সেরম কিছু নয়। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশনটাও সেই অবধিই রাখতে হবে। মানে অনেক কিছু ভাবলে চলবে না। আদৌ কি বলবে, আদৌ কি বলবে না, সেটা তো ভগবানই জানে, মানে বেচুই জানে। বেচুই এক্ষেত্রে ভগবান না, মানে যে ক্ষেত্রে আমাদের জানাবে সেক্ষেত্রে আমরা জানবো, তাই না? বেচু সব জানে, আমরা সব জানি না। কাজেই সেক্ষেত্রে আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ অবশ্যই করতে হবে। দেখো, এই ক্ষেত্রেও কিন্তু সেই ওয়েট অ্যান্ড ওয়াচ কথাটা চলে আসছে। তো কিছু এক কথা আমি শুনলাম সেই সারসের চ্যানেলে, যে বেচুর বাবা মা কিন্তু খুব আপসেট হয়ে রয়েছে, আপসেট। তো সেটা আমরা দেখেছিলাম যখন বেচু তোমার
হলদিয়া থেকে এলো। তো বেচুর মার মুখটা যেভাবে গম্ভীরা নন্দ হয়েছিল এবং বেচুর বাবা তো সামনেই ছিল না। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছিলাম কিছু গোড়ায় গন্ডগোল আছে। তো সারস সেটা ক্লিয়ার করলো যে বেচুর বাবা-মা খুবই আপসেট এবং তারা ছেলের কার্যকলাপ নিয়ে খুবই চিন্তিত। অর্থাৎ তারা ভাবছে যে ছেলে কোনো না কোনো প্রবলেমে পড়তে চলেছে। মানে তাদের আশঙ্কা এটা যে ছেলে হয়তো কোনো প্রবলেমে পড়বে, যে প্রবলেমে যদি ছেলে পড়ে তো তারাও তো সে প্রবলেম থেকে বাঁচবে না, তাই না? কারণ তারা হলো একসঙ্গে একটা ফ্যামিলি থেকে থাকে। বিশেষ করে এদের ভয়টা হচ্ছে যে ছেলে এমন কিছু করবে না তো যাতে কিনা তাদের নাতি তাদের হাত থেকে চলে যাবে, এরকম কিছু ভয় তারা পাচ্ছে মনে হলো। হ্যাঁ, কারণ কিছু ঘটনা হয়তো বা ঘটছে যা কিনা তাদের চিন্তার কারণ হয়ে উঠছে। যাই হোক, এর মধ্যে একটু বলে রাখি বেচুর বাবার কিছু পদ্য, যে পদ্যগুলো বেচুর বাবার চ্যানেল থেকে এসছে, যেটা কিনা গতকালের আগের দিন বোধহয় একটা ছোট করে ভিডিও করেছিল, যেটা কিনা এই পাবলিক পিকনিকেরই ছোট্ট একটা ব্লগ ছিল, কিন্তু সেখান থেকে বেচুর বাবা একটা ভয়েস ওভার দিয়ে কবিতার মাধ্যমে কিছু কথা বলেছে। তো সেই কবিতার কথাগুলো তো আমরা সবাই জানি, মানে একটা ঘটনাকে কবিতার মাধ্যমে বা পদ্যের মাধ্যমে বা ছড়ার মাধ্যমে উনি রিপ্রেজেন্ট করেছেন। অর্থাৎ টিনাকে সেই ঠোকা, ওনার ঠোকাঠুকি সম্পর্ক, তাই না? কারণ বলছেন স্বর্ণ নিয়ে গেছে, সোনার জিনিস নিয়ে গেছে। এইখানে আসল প্রবলেম, সোনা নিয়ে গেছে টিনা। কার সোনা নিয়ে গেছে? টিনার সোনা যদি টিনা নিয়ে যায় তবে তো এদের বলার কোনো অধিকার নেই। আরে ভাই, স্ত্রী ধন যদি স্ত্রীর সঙ্গে করে নিয়ে যায়, বাড়ির বউ নিয়ে যায়, তো বাড়ির শ্বশুরবাড়ির লোকজনের কি বলার আছে এখানে? যদি বলার থাকতো এদের তাহলে তো এরা চুপ করে থাকতো না, এতদিনে একটা ডায়েরি হয়ে যেত থানায়। ওকে, কাজে এদের বলার কওয়ার কিছু নেই। এরা ভেবেছিল বউ যাচ্ছে যাক, বউয়ের গয়নাগাটি এখানেই থাকবে এবং এই গয়নাগাটি ভাঙিয়ে এরা খাবে। যেমন 5 লাখ টাকা এরা নিজেরা সরিয়ে নিয়েছে টিনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, সেরকমই ভেবেছিল। কিন্তু উল্টো দিকে যে একটা পোস্ট অফিসের 5 লাখ টাকা ছিল, মানে এখনো আছে, যেটা কিনা এরা কিছুতেই তুলতে পারছে না। যদিও এখানে বলা হচ্ছে ওই ম্যাডাম ভুলবশত বলছে টিনা নাকি ওই টাকা নিয়ে চলে গেছে, অ্যাকচুয়ালি তো না, সেটা আমরা সবাই জানি, সেটা পোস্ট অফিসের টাকা পোস্ট অফিসেই আছে। বেচুও জানে, টিনাও জানে। শুধু তা সেই টাকাটা বেচু কিছুতেই তুলতে পারছে না, কারণ এটা তো এটিএম দিয়ে তোলা যাবে না, এটা তো এফডি। এখানে এফডিটা ভাঙাতে গেলে বা ম্যাচিউরিটির সময় আসলে তখন টিনার কিছু সই সাবুদের প্রয়োজন হবে। কাজে এই প্রবলেমটা নিয়ে এরা চলতে চাইছিল না প্রথমে, কাজে সেই সংক্রান্ত সই তারা এখনই চাইছিল। ভাবো এরা কতটা অর্থের পিচাস। তাই আজকে বলতে বসেছে ওই ম্যাডাম এদের নাকি পয়সা নেই, এদের নাকি করি নেই, তার জন্য এরা কেসের টাকাই দিতে পারছে না, কম খরচে তাকে কেসের ফিস দিতে হচ্ছে। ভাই ভাই, যে 3 লাখ টাকার বাইক কেনে, যে সারা বাড়ি পাথর দিয়ে সাজিয়ে তোলে, যে একাধিক এসি লাগায়, যার কিনা বাড়িতে দামি দামি ফার্নিচার, যে দুদিন অন্তর 4 চাকায় করে ঘুরতে যায়, যে দুদিন অন্তর হোটেলে গিয়ে খেতে যায়, তার নাকি পয়সার অভাব। এগুলো কি বিশ্বাসযোগ্য বলে তোমাদের মনে হয়? ভাই এখন তো কাঁদুনি গাইলে হবে না, ভিউয়ার্সদের বোকা বানালেও হবে না, কারণ বোকা ভিউয়ার্সরা এখন চালাক হয়ে গেছে, বুঝেই গেছে এই ছেলেটা আর যাই হোক গ্রাম্য বোকা নয়, এ হলো ওপর চালাক, এ হলো কুচক্রি, এ হলো প্ল্যানার, এ হলো প্রথম থেকেই একদম ষড়যন্ত্রকারী। ঠিক আছে, বুঝতে পেরেছে, আসল সত্যটা সামনে চলে আসছে। তাই তো ম্যাডামের যে প্রচেষ্টা সবাই বুঝতেও পারছে। ভাই টিনা সব দোষে দোষী, টিনাকে যা খুশি বলো, ভাই তার থেকে ডবল দোষে দোষী তো এই হিউ সাহা। আচ্ছা, তাকে কিছু বলা যাবে না, তার নামে কিছু শোনা যাবে না, সে যা খুশি বলে যাবে, সে নাম ধরে ডেকে যাবে, সে নাম সহ টাইটেল ধরে ডেকে যাবে বেচুকে। তবু ম্যাডাম নাকি বলেছে নাম সহ টাইটেল নিয়ে ডাকলে বেচু নাকি স্ট্রাইক দেবে। তো দেখবো, কারণ আগের লাস্ট ভিডিওতেই তো নাম সহ টাইটেল ধরে রেখেছে, তো বেচু স্ট্রাইক দেয় কিনা এটা কিন্তু দেখার। তোমরা কিন্তু ফোকাস করো, কারণ ম্যাডাম নিজের লাইভে বলেছে যে যদি শুধু নাম ধরে ডাকে তাহলে নাকি প্রমাণিত হয় না এটা বেচু, যদি নাম সহ তার টাইটেল ধরে ডাকে তবে বেচু নাকি সরাসরি স্ট্রাইক দিতে পারে। তো এই স্ট্রাইক দেয় কিনা সেটা দেখার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করছি যে বেচু কখন এই হিউ সাহাকে স্ট্রাইক দেয় ম্যাডামের কথা মতো। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই রাখি, আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। আর ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, আর অবশ্য করেই ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।